স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু ঠিক থাকলে সরকার বলছে 22 অক্টোবর বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, কিন্তু এতে সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হবে এমন আশঙ্কায় প্রকল্প বন্ধের দাবিতে চলছে আন্দোলন। এরই মধ্যে আন্দোলনের সমর্থন দিয়েছেন প্রধান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। সরকার অবশ্য বনের পরিবেশ ঠিক রেখে বিদ্যুৎ কেন্দ্রটি করার প্রতিশ্রুতি দিচ্ছে। সব মিলিয়ে আমাদের প্রাথমিক জ্বালানি ও বিদ্যুৎ খাতের অস্থিরতা কাটছে না। আজকের আলোচনা শিরোনাম তাই রামপাল থেকে রূপপুর। কথা বলতে স্টুডিওতে আছেন তেল গ্যাস খনি সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ, আছেন এফবিসিসিআই ও বিজিএম এর সাবেক সভাপতি আনিসুল হক, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর হাসান মনসুর, এবং আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক পরিবেশ ও নগর বিশেষজ্ঞ জনাব ইকবাল হাবিব। আমি ডক্টর অধ্যাপক আনু মোহাম্মদের কাছে প্রথম প্রশ্নটি করতে চাই যে জনপদ, কৃষি জমি, বৃক্ষরাজির কোনো ধরনের ক্ষতি হবে না এমন বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে স্থাপন সম্ভব কিনা, এই প্রশ্নটি তুলছেন এখন অনেকে। মানে ওই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি সামনে রেখে দেশের আয়তন ও জনসংখ্যার ঘনবসতি বিবেচনায় যদি বিষয়টি একটু আপনি বলেন। জনপদ কিংবা পরিবেশের কোনো ক্ষতি না করে বিদ্যুৎ কেন্দ্র করা যায় কিনা এই প্রশ্নটা, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ কয়লাভিত্তিক, এই কথাটার অর্থটা হচ্ছে যখন একটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ, সুন্দরবনের ভয়াবহ ধ্বংস, মানে আপনারা জীববৈচিত্র্য ধ্বংসের কথা বললেন তো, আসলে সুন্দরবনই ধ্বংস, সেই কথাটাকে খুবই তুচ্ছ করার একটা ইয়ে থেকে এই কথাটা আসে। মানে কোনো ক্ষতি না করে, কোনো ক্ষতি আর সুন্দরবন ধ্বংস দুটো একরকম জিনিস না। সেটা নির্ভর করে কি ধরনের ক্ষতি হবে, এটা নির্ভর করে কোন ধরনের স্থানে হচ্ছে, কতটা নিয়ম মাফিক মেনে, ধরেন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সহ অন্যান্য নিয়ম কানুন মেনে কতটা অগ্রসর হচ্ছে, এটার উপরে নির্ভর করে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কতটা ক্ষতি করবে এবং কতটা সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে এবং সেখান থেকে লাভ ক্ষতির যে হিসাব, সেই লাভ ক্ষতির হিসাবটা কতটা ক্ষতির চাইতে লাভ বেশি হবে কিংবা লাভের চাইতে ক্ষতি, এটা নির্ভর করে অনেকগুলো শর্তের উপরে। তো সুতরাং এটা ধরেন, আমি এখন যেহেতু রামপালের বিষয়ে কথা হচ্ছে, রামপালে যে জায়গাটা এটা হচ্ছে, শুধুমাত্র এই বিদ্যুৎ প্রকল্পটা শুধুমাত্র মানে কয়েকটা বিষয় আমাদের জন্য উদ্বেগের বিষয় ছিল কয়েকটা। প্রথমত, পুরো চুক্তিটা খুবই অস্বচ্ছ এবং অসম এবং অনেক কিছু এখন পর্যন্ত স্পষ্ট হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে ইআইএ করার আগে ওখান থেকে ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং লোকদের বল প্রয়োগে সরানো হয়েছে। তৃতীয়ত হচ্ছে যে জায়গাটায় করা হচ্ছে সেই জায়গাটা খুব স্পষ্টতই বিজ্ঞানীরা যা গবেষণা করেছেন তার ভিত্তিতে এটা সুন্দরবন, যে তার যে সার্ভাইভাল, এমনিতেই তো তার অসুস্থ পরিস্থিতি, তাতে তার রিপ্রোডিউস করার ক্ষমতা, তার যে সার্ভাইভ করার ক্ষমতা, সেই ক্ষমতাটা আর থাকবে না। এই তিনটা হচ্ছে আমাদের প্রধান পয়েন্ট। সেই কারণে এখন ধরেন আপনি যদি ইআইএ ঠিক মতো করা হয় কোথাও, তারপরে যদি জনগণের সম্মতি নিয়ে করা হয় এবং যদি সাইট সিলেকশনটা সেভাবে করা হয়, তাহলে কিন্তু সুন্দরবন ধ্বংসের মতো ক্ষতির কারণ একটা বিদ্যুৎ কেন্দ্র নাও হতে পারে। যারা আনিসুল হক, এই বিষয়ে আপনার মূল্যায়ন শুনবো। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশেষজ্ঞ বলছেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যে সরকারি প্রেস নোট দেওয়া আছে এবং যে লাভ, যে ক্ষতির কথা বলেছে, সেই লাভ ক্ষতির হিসাবে বেশ বড় গরমিল আমরা দেখতে পাচ্ছি। এবং স্যার যেগুলি বললেন অলরেডি, এর মধ্যে দুই একটি জিনিস আমরা দেখেছি যে পরিবেশের প্রভাব নিরূপণের যেটা ইআইএ আমরা বলি, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যানালাইসিস, সেইগুলির ক্ষেত্রে আসলে গরমিল দেখা দিয়েছে। আপনি এই সম্পর্কে আপনার মতামত বলেন। প্রথমত বলে নিই যে এই বিষয়টা সম্পর্কে আমার জ্ঞান খুবই কম এবং যে দুজন বিশেষ করে যারা এনভায়রনমেন্টকে আমাদের দেশে এত সজাগ করেছেন, খুবই শ্রদ্ধায় আমরা যাদেরকে দেখি এবং অনেক মূল্য দেই তাদের কথার, কিন্তু সেজন্যে আমার দৃষ্টিভঙ্গিটা একদম ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে হবে। আর গত কয়েকদিন মিডিয়াতে যা দেখছি যে পুরো মিডিয়া এর অ্যাগেনস্টে, সুতরাং এর ফরে বলাও এক ধরনের সেন্সিটিভিটি। তবে আমি একদম ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। দেখেন, আমরা এদেশকে আমরা প্রত্যেকেই একমত, কারণ চারজনই মোটামুটি ইকোনমিক্সের ও ইঞ্জিনিয়ার, কম বেশি, হ্যাঁ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ওকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং। আমি ব্যবসায়ী হিসেবে আমি ব্যালেন্স শিট দেখি কি দাঁড়াবে আলটিমেটলি। ইজ ইট গুড ফর দ্য ইকোনমিক রিজন আর ইজ ইট গুড ফর, যেটা পরিবেশের কথা বলা হলো। আজকে আমরা যে জায়গায় এসেছি, আমরা যে ইকোনমিক গ্রোথ দেখতে চেষ্টা করছি, আমরা যে
ইকোনমিক ডেভেলপমেন্ট দেখতে চেষ্টা করছি। আমরা শুনি যে 2030 সালের দিকে 40,000 মেগাওয়াটের একটা প্ল্যান আছে, যে সরকারি আসুক সে একটা প্ল্যান করে, এবং সেই প্ল্যানের অর্ধেকই হলো কয়লা ভিত্তিক, এবং তার 60% হলো লোকাল কয়লা। আজকে এই জায়গাটা এমন একটা সমস্যা এসছে, আজকে যদি আমাদের কয়লা থাকতো, যেটা আমরা মনে করি সোনার খনি, এবং হয়তোবা সঙ্গত কারণেই যারা পরিবেশবাদী তাদের যুক্তির কারণে এটা হয়তো হয়নি, আজকে কিন্তু এটা হতো না, এই জিনিস দাঁড়াতো না। আজকে আমরা সবাই বলি পৃথিবীতে কয়লার উৎপাদন সবচেয়ে বেশি, ভারতে 68% আমরা বলি, চায়নায় 70% বলি, আমেরিকাতে 50% বলি, 93% বলি আমরা সাউথ আফ্রিকাতে 93%, সেখানে আমাদের মাত্র 3%। তাহলে কি দাঁড়ালো? আমরা কিন্তু প্রত্যেকদিন মিডিয়াতে শুনছি, এখনো বললেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাপাত্র, এবং ওনার কথাকে আমরা কোনোভাবেই ফেলতে পারি না, কিন্তু আমি যখন একজন সাধারণ মানুষের দৃষ্টিতে দেখি, তখন কিন্তু আমার কথা আমার মধ্যে অনেক প্রশ্নের জন্ম দেয়। আজকে সেই দৃষ্টি থেকেই হয়তো আমার কথাগুলো একটু ভিন্ন হতে পারে, বাট আমি মনে করি আমরা প্রত্যেকেই দেশের স্বার্থে কথা বলছি। প্রথমত হলো যে স্যার বললেন যে রামপালের এই এলাকা খুব খারাপ, রামপাল হবে না। আমি কয়েকটা ছবি নিয়ে এসেছি, এই ছবিগুলো আমার হয়তো 2 মিনিট লাগবে, পরে আমাকে সময় দেবেন না, এবং যদি দেখানো সম্ভব হয়। এটা হলো মহারাষ্ট্রের একটা ছবি, যেখানে 2340 মেগাওয়াট 1983-তে করেছে, এবং আপনি যদি দেখেন এটার নামই হলো টাইগার রিজার্ভ ফরেস্ট, চন্দ্রাপুর, মহারাষ্ট্র। কিস্টোন ইউএসএ-তে 1967-68-এ করেছে। 2007-এ তারা ফ্লু গ্যাস ডিসালফ্রেস্ট্রেশন বলে বোধহয় সিস্টেম অ্যাডপ্ট করেছে। বয়লার 14 তালা, মানে 14 স্টোরির সমান, যেখানে আমরা শুনি রামপালের বয়লার 275 মিটার, হুইচ ইজ লাইক 90 স্টোরিড, হ্যাঁ, প্রায় 900 মিটার উচ্চতার। এখানে সরকার বলেন গাছ হলো 200 মিটার। আমার কিন্তু সেই নলেজ নেই অতটা। এই যে জিমার ইউএসএ, এটা একটা টাউনশিপের কাছে, সাংহাইয়ের মিংয়ে আছে 2000 মেগাওয়াট, এটা জিমার ইউএসএ হলো 1400 মেগাওয়াট, এবং এই টাউনশিপ আপনি দেখছেন 1991-এ হয়েছে। আচ্ছা, এরকম আমি অনেকগুলো ছবি দেখাতে পারবো। হ্যাঁ, আমার মনে হয় যে মোটামুটি ভাবে প্রয়োজন নেই। যেটা আমি বলতে চাচ্ছিলাম, শহর থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে, শহর থেকে। হ্যাঁ, কোপেনহেগেনে শহর থেকে 3 কিলোমিটার দূরে, এই যে কোপেনহেগেন, এবং এই যে দেখেন 3 কিলোমিটার দূরে, এবং সেখানে দুটো পাওয়ার প্ল্যান্ট ছিল 1970-71-এর। আজকে একটা পাওয়ার প্ল্যান্ট ভেঙে পাশে 300 মিলিয়ন ইউরো দিয়ে জনবসতি করা হচ্ছে। হ্যাঁ, তেমনি এই হানাসারি হেলসিঙ্কির এয়ারপোর্টের কাছে। আমার কথা সেটা না, আমার কথা হলো তার মানে কি, আজকে 30 বছরেও কিন্তু এই আশেপাশের বনাঞ্চল নষ্ট হয়নি। কোপেনহেগেন বা হেলসিঙ্কি যেগুলো নদীর তীরে, সেখানের মাছ নষ্ট হয়নি। তাহলে আমি কিন্তু সুন্দরবনের কোনোভাবেই সুন্দরবন নষ্ট করা যাবে না, এটা হলো আমাদের প্রথম শর্ত। কোনোভাবেই না, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস কোনো একটি জীবন নষ্ট করা যাবে না। এই যে এতগুলো, আজকে দেখেন এই আর একটা স্লাইড আমি দেখাবো। ইন্ডিয়াতে যদি তাকান, সারা ইন্ডিয়া এখন কোল প্ল্যান্ট হচ্ছে, হোল ইন্ডিয়া কোল প্ল্যান্ট হচ্ছে, সারা ইন্ডিয়া। এখানে যা লাল দেখছেন সব ইন্ডিয়াতে। চায়নাতে সারা কোল প্ল্যান্ট হচ্ছে। তার মানে আমরা বলতে চাই, যেটা ওনাদের সঙ্গে আমরা সুর মিলাতে চাই, দেয়ার ইজ টেকনোলজি। যদি টেকনোলজি হয়, পৃথিবীর বহু জায়গা আছে যেখানে শহরের মধ্যে আছে। না, জনাব আনিসুল হক, আপনি আপনার পয়েন্ট ক্লিয়ার করেছেন। আমি যদি একটু সরতে চাই, তার আগে শুধু একটি প্রশ্ন করতে চাই যে আপনি যেসব জায়গার কথা বা যেগুলি বললেন, সেগুলি কোনোটাই কি ম্যানগ্রোভ ফরেস্টের মতো এত সেনসিটিভ কোনো কিছু, তার আশেপাশে কোনো কিছু? না, ঠিক আছে, ম্যানগ্রোভ ফরেস্ট মানে আপনি কি আপনার জন্য একটু, আমি বলতে চাই যে এর এক্সপার্ট না, আমি একটু যে সুন্দরবন এলাকায় এখন সালফার ও নাইট্রোজেনের মাত্রা বর্তমানে প্রতি কিউবিক মিটারে 30 মাইক্রোগ্রাম, বিদ্যুৎ ঘনত্ব হলে এইটার ঘনত্ব 53.4 মাইক্রোগ্রামে গিয়ে দাঁড়াবে। এর উত্তরটা আমার হলো যে আমি কিন্তু এর এক্সপার্ট না। আমি শুধু বলতে চাই যে যেগুলো আমরা এগুলো দেখছি, এর একটিও অসত্য নয়, এবং আমি ওনাদের সঙ্গে একইভাবে বলছি এনভায়রনমেন্ট ফার্স্ট, সুন্দরবন ফার্স্ট। কিন্তু তাহলে রামপালে কেন, অন্য কোথাও করতে হবে? যদি 20,000 বা 40,000 মেগাওয়াট বাংলাদেশে করতে হয়, সুন্দরবনের ম্যানগ্রোভ যেরকম ইম্পর্টেন্ট, মানুষের জীবনও তেমনি ইম্পর্টেন্ট, তাহলে তো বাংলাদেশে আর কোথাও কিন্তু
ইয়ে করা যাবে না। ওটা যদি রামপালে না করা যায়, আমার মনে ওটা হয় অন্য কোথাও করা আমার যাবে মনে না। হয় যে ইকবাল Because হাবিব- life will be risky. আমার মনে হয় ইকবাল হাবিব ভাই হাত তুলছেন, কিন্তু আমি একটু ডক্টর আসানিস মনসুরকে শুনবো। স্যার, আপনি যদি এই পয়েন্টে একটু মনে রাখেন যে রামপাল ছাড়া অন্য কোথাও কয়লা ভিত্তিকের ব্যাপারে আপনি যদি একটু জবাব দেন, আমি একটু ডক্টর আসানিস মনসুরকে শুনে তারপরে একটু ইকবাল হাবিব ভাইকে শুনি। ডক্টর আসানিস মনসুর, আপনি কি কোনো কিছু যোগ করতে চান যে এই বিষয়ে আপনার মূল্যায়ন? না, এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আমাদেরকে কয়লাতে যেতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। এবং বিশ্বের চারদিকে যেদিকেই আমরা তাকাই না কেন, যে বেসিক যে ফিড স্টক পাওয়ার জেনারেশনের জন্য সেখানে কয়লা কিন্তু একটা আই থিঙ্ক সর্ববৃহৎ অবদান আছে সিঙ্গেল আইটেম হিসাবে। আমাদের দেশে সেটা নাই। আমরা এতদিন পর্যন্ত মোটামুটি 100% গ্যাসই বলা যায়, 95% বা 98% গ্যাস। তো এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে এসে আমাদেরকে যেটা স্ট্র্যাটেজি সরকার থেকে যে স্ট্র্যাটেজি দিয়েছে সেটা কিন্তু খারাপ না, যে আমাদেরকে ফিড স্টকের ব্যালেন্স ব্যালেন্সিং করতে হবে, কয়লাকে 40% নিয়ে আসতে হবে। 40% নিয়ে আসতে গেলে অবশ্যই আমাদেরকে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট করতে হবে। এটা কোথায় করতে হবে সেটার একটা বিবেচ্য বিষয়। রামপাল ইট মে অর মে নট বি দ্য বেস্ট প্লেস, সেখানে আমাদের কোনো আমার ব্যক্তিগত আমার জন্য কিন্তু রামপাল কোনো উপলক্ষ নয়। উপলক্ষ হলো কয়লা ভিত্তিক কয়লা ভিত্তিক এন্ড দ্য পলিসি দ্যাট উই শুড। আর সবচেয়ে বড় যেটা হয় সাধারণত যেটা হয় যে কয়লার আশেপাশেই কয়লা ভিত্তিক যেটা আমাদের দেশে করা 40 হয়, বছরে হয়নি। যেটা আমাদের হওয়া উচিত ছিল, রাজনৈতিক কারণে বা বিভিন্ন প্রকার বাধার কারণে এটা হয়ে ওঠে নাই। তো এটা হইতে পারতো। তো যাই হোক, আমার কথা হলো যে সুন্দরবনের থেকে এটা সেন্সিটিভিটি, আমরা একটা জিনিস, সুন্দরবন কোনো বাঙালি কোনো মতেই ধ্বংস হতে দেবে না বা চাবে না। এখন যদি রামপালে এনভায়রনমেন্টাল স্টাডি করে, আমি মনে করি যেখানে কোনো ফিক্সিটি নাই, সরকারের থেকে বলা উচিত না যে রামপালেই করতে হবে। এটা অনুচিত। কারণ হলো যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধরনের এনভায়রনমেন্টাল স্টাডি হওয়া উচিত ছিল সেই কোয়ালিটির স্টাডি আমরা দেখি নাই। আচ্ছা, এবং অ্যাট দ্য সেম টাইম বিপক্ষ দল থেকে যে ধরনের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথা বলা হচ্ছে সেটাও কোয়ালিটেটিভলি কিন্তু গ্রহণযোগ্য নয়। ডক্টর আসানিস মনসুর, আমি একটু আপনাকে একটু থামাতে চাই। ইকবাল হাবিব ভাই, আপনি কি আমাদেরকে অতি সংক্ষেপে একটু বলবেন যে এখানে দুটি বিষয় তুলে আসলো, যে আমাদের কয়লাতে যেতে হবে, গেলে আমরা কিভাবে যাব, আর ডক্টর আসানিস মনসুর একটি গুরুত্বপূর্ণ বিষয় তুললেন যে এনভায়রনমেন্টাল স্টাডি আপনাদের তরফ থেকেও খুব বেশি আছে কিনা যারা আপনারা বিরোধিতা করেন। অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি একটা কথা পরিষ্কার বলে রাখি যে আমি এক্সপার্ট না, আমি কিছু জানি না বলে যে উপস্থাপনাটা আনিসুল হক সাহেব করলেন, এটি একটা ধারাবাহিক কর্মকাণ্ড ওনার অনেক দিনের। উনি এই ওনার সভাপতিত্বে অর্থাৎ ওনার সঞ্চালনায় এফবিসিতে একটা আলোচনা টেবিল বসেছিল 1 বছর আগে। তখন আমরা অনেক ডিসকাশন করেছিলাম এবং তখন পর্যন্ত এই পার্টিকুলার প্রকল্পটির কোনো ধরনের ইআইএ সম্পাদিত হয়নি। কিন্তু তখন পর্যন্ত জমি অধিগ্রহণ হয়েছে, ওই জমি অনুযায়ী বিক্রয় মূল্য নির্ধারণের আলোচনা চলছে রামপালে এবং এই সময়ে ওনার সঞ্চালনায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র হবে কিনা এই বিষয়ে উনি একটি আলোচনা অনুষ্ঠান করেছেন। উনি এক্সপার্ট না, কিন্তু সেই সময় উনি জেনেছেন পরিষ্কার অর্থে যে জিরো এমিশন অথবা খুব মিনিমাল পলিউশনের টেকনোলজি পৃথিবীতে বিরাজমান, এবং যে এক্সাম্পলগুলি উনি দেখিয়েছেন তার ম্যাক্সিমামগুলির ক্ষেত্রে এটি সত্য। যে জায়গাটার যে ফাঁকটা এখানে পরিষ্কার রয়েছে সেটা হচ্ছে এই ইআইএ করে কি কি ধরনের ইম্প্যাক্ট হবে, তার মিটিগেশনাল প্ল্যান কি হবে, তার অর্থমূল্য কি হবে, সেটা যুক্ত করলে উৎপাদন খরচ কি হবে, সেই বিবেচনাগুলি রেখে, সেই বিবেচনা করার কার্যক্রমকে ধীরস্থির রেখে সরকার স্থান নির্বাচন করেছেন কোনো ধরনের সমীক্ষার ফাইনালাইজেশন ছাড়া এবং অপশন ছাড়া, অর্থাৎ অল্টারনেটিভ ছাড়া, এবং তার পুরো যার অ্যাকুইজিশন করেছেন এবং সেই সঙ্গে অন্য সরকারের সাথে চুক্তি করে তার বিক্রয় মূল্য নির্ধারণ করে ফেলেছেন। অর্থাৎ এরপরে আপনি যদি সমীক্ষায় কোটি কোটি টাকা আরো যুক্ত করতে হয় সেটি করা দুরূহ হবে। এবং সেই সভায় সরকার পক্ষ থেকে 3 জন প্রফেসর পরিষ্কার বলেছেন, আপনারা যে এখন এগুলি সব ফাইনালাইজ করছেন, ইআইএ যদি ইএমপিতে বলে যে আরো অনেক কিছু করতে হয়, এবং একজন ইদাস সাহেব বলছিলেন যে জিরো এমিশন পর্যন্ত করা সম্ভব, সেক্ষেত্রে যে টেকনোলজিক্যাল এন্ডিভার আপনারা যেতে হবে সেটাকে আপনারা বিবেচনা করেছেন। এবং সেই সমস্ত আলোচনায় উনি সঞ্চালক হিসেবে পরিষ্কার ধারণা ছিল, বুঝেছিলেন যে এটি আমাদের আপত্তি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে নয়, কয়লা উত্তোলনের বিরুদ্ধেও নয়, যে আন্দোলনগুলি তেল গ্যাস রক্ষাকারী দেশের সম্পদ রক্ষার আন্দোলনকারীরা করছেন অথবা পরিবেশবাদীরা করছেন, যেই টার্মিনোলজির মাধ্যমে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছেন,
বারবার দেশপ্রেমিকের কথা বলছেন, তো দেশ বিক্রি করা যায় না, দেশের স্বার্থ বিক্রি করেই দেশ বিক্রি করা যায়। আপনি শুরুই করেছিলেন, আপনি ব্যবসায়ী, আমি পরিষ্কার ভাষায় যে জায়গাটা পরিষ্কার করতে চাই, এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ অথবা কয়লা ভিত্তিক যে কোনো কার্যক্রম আমরা তার বিপক্ষ নই, শুধু বিরতভাবে বলছি একটি যথার্থ কয়লা নীতি প্রণয়ন করুন, জনস্বার্থে সেটা প্রকাশ করুন, জনগণকে নিয়ে জনগণের কয়লা উত্তোলন করে ব্যবহার করুন। এবং সেই সঙ্গে আমি এতটুকু বলে দেখতে চাই, দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন, যেই ইআইএ রিপোর্টটি পরবর্তীতে তৈরি করা হয় এবং মাস 3 আগে সেটা প্রথমবারের মতো আমাদের কাছে উপস্থাপন করা হয়, সেইখানে পরিষ্কারভাবে এটি ওই ইআইএ এবং ওর বিপক্ষে যারা ছিলেন, ইনক্লুডিং ডিওই, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তারা সকলে বলেছেন আজকে যা আমরা শুনলাম তাতে এটির অনুমোদন দেয়া যায় না। অর্থাৎ ইআইএ স্ববিরোধী অনেক বক্তব্য ছিল, সেই বক্তব্যের কারণে এটি অসম্পূর্ণ। এবং শেষ করতে যেভাবে তার বিপরীতে খুলনা ইউনিভার্সিটি এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি যে দুটো রিপোর্ট, তাদের আঙ্গিকে আলাদা আলাদা আঙ্গিকে উঠেছেন, একজন পরিবেশ দৃষ্টিভঙ্গি থেকে, পরিবেশ বিজ্ঞান থেকে, আরেকজন করেছেন কৃষি বিজ্ঞান থেকে। তার দুটোই শুধু যদি দেখেন, সেইগুলি করার জন্য যে মিটিগেশনাল কার্যক্রম ইআইএতে তার কোনো ছাপ নাই। আচ্ছা, এই সাপেক্ষে যদি আমরা একটা পজিশন নেই, রাইট, সেই পজিশনটা কিন্তু আবারও বলছি বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে নয়, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে নয়, শুধু আমার পরিবেশ, আমার সুন্দরবন রক্ষা করে এই কার্যক্রম করার পক্ষে। ইকবাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিতে হবে, বিরতির পরে ফিরে এসে আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে আসবো একটি স্পেসিফিক প্রশ্ন নিয়ে, যে এখানে প্রশ্ন উঠলো যে আমরা আমাদের নিজেদের কয়লাগুলি কেন ব্যবহার করতে পারলাম না, এবং সেইটা এবং অন্য বিষয়গুলিও যদি আপনি একটু জবাব দেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আমরা বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশের প্রফেসর আনু মোহাম্মদ। আমরা যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে চাই, তাইলে আমরা কিভাবে করতে পারবো, এই আলোচনাটা আসছে। আপনি যদি স্যার একটু আপনার মূল্যায়ন। না, আপনি প্রথমে যেটা বলছেন যে এই যে বাংলাদেশের নিজেদের কয়লা তোলা ইত্যাদি যে সমস্ত প্রসঙ্গগুলি আসছে, বাংলাদেশের নিজেদের কয়লা তোলার ক্ষেত্রে যে পরিমাণ মজুদ আমাদের আছে, সেই পরিমাণ মজুদ খুব যথেষ্ট না হলেও একটা উল্লেখযোগ্য মজুদ বাংলাদেশে আছে। তার 50% যে গভীরতায় আছে, সেটা বর্তমান সময়ে অ্যাভেলেবল টেকনোলজি দিয়ে ওটা আপাতত কিছু করা যাবে না, জামালগঞ্জে যেটা আছে। আর বাকি যেগুলোতে আছে, যেমন দিঘিনালা, ফুলবাড়ি, বড়পুকুরিয়া, দিঘিনালা, হ্যাঁ, এই সমস্ত জায়গায় যেগুলো আছে, তার মধ্যে বড়পুকুরিয়াতে এখন হচ্ছে, আর দিঘিনালা, খালাসপির এই দুই জায়গায় পরিষ্কারভাবে বলা আছে যে, এবং ফুলবাড়িরও বৃহৎ অংশ, সমস্ত এক্সপার্ট কমিটি বলছে যে এটা উন্মুক্ত খনিতে হবে না, কারণ এটা ডেথ এবং অন্যান্য জিনিসগুলো বিবেচনা করে হবে না। কিন্তু কয়লা নীতি হচ্ছে একের পর এক, এবং সেই কয়লা নীতিগুলো ফাইনাল হচ্ছে না। আপনি যদি খেয়াল করেন, এক্সপার্ট কমিটি 3টা হয়েছে এ পর্যন্ত। 3টা এক্সপার্ট কমিটি, একটা হচ্ছে ডক্টর নুরুল ইসলাম এক্সপার্ট কমিটি, একটা হচ্ছে ডক্টর পাটোয়ারি এক্সপার্ট কমিটি, একটা হচ্ছে ডক্টর মোশাররফ হোসেন এক্সপার্ট কমিটি। 3টা এক্সপার্ট কমিটি অপিনিয়ন দিয়েছে খুব পরিষ্কারভাবে যে ওপেন পিট মাইন বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ হবে, এবং যে ফুলবাড়ি কয়লা প্রকল্প নিয়ে আন্দোলনটা হয়েছিল, ফুলবাড়ি গণ অভ্যুত্থান, 6% রয়্যালটি, 80% এক্সপোর্ট, যেটা আনিসুল হক বলছেন যে ব্যবসার জন্য বিদ্যুৎ উৎপাদন দরকার, এক্সপোর্ট হয়ে গেলে কিন্তু এখান থেকে বিদ্যুৎ হবে না, এক্সপোর্ট থাকতে হবে দেশের মধ্যে। যে প্রকল্পটার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার মূল একটা আপত্তির জায়গা ছিল যে যে কয়লাটা তারা তুলবে খুব ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে, কিন্তু সেই তারপরে কয়লাটা দেশে থাকবে না, 80% কয়লা এক্সপোর্ট হবে। ওইটার বিরুদ্ধে জনগণের আন্দোলন হয়েছিল, এবং তার বিরুদ্ধে ফুলবাড়ি চুক্তি স্বাক্ষর হয়েছিল, এবং সেই সময় 4 দলীয় জোট সরকার স্বাক্ষর করেছিল, শেখ হাসিনা সমর্থন দিয়েছিল। সেই ফুলবাড়ি চুক্তি যদি বাস্তবায়ন হয় এখন, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট হতে পারে। তো ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন হলো, তারপরে স্টার্টিং পয়েন্ট যে কয়লা সম্পদের সামগ্রিক ব্যবহার, সর্বোত্তম ব্যবহার আমরা কিভাবে করতে পারি। এর বাইরে আরেকটা কথা হচ্ছে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যেটা আনিসুল হক সাহেব যে সমস্ত উদাহরণগুলি দিলেন, যেমন একটা জায়গায় উনি বললেন ম্যানগ্রোভ ফরেস্ট যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানুষও তেমনি গুরুত্বপূর্ণ। এই কথার মধ্যে কিন্তু একটা বিষয় হচ্ছে যে ম্যানগ্রোভ ফরেস্ট এবং মানুষ আলাদা, মুখোমুখি, আসলে মুখোমুখি কিংবা ভিন্ন বিচ্ছিন্ন ইত্যাদি। আসলে কিন্তু আপনার মনোযোগ আকর্ষণ করছি যে ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশের সুন্দরবন রক্ষা করা দরকার মানুষ রক্ষার জন্য। ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন যদি না থাকে, তাহলে মানুষ, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন আপনি হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। সুতরাং যদি আপনি মনে করেন যে
এই বিদ্যুৎ কেন্দ্র হলে ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতি হবে না, সেটা হচ্ছে একটা আর্গুমেন্টের বিষয়। আর যদি বলেন যে ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতি করেও আমাদের মানুষ রক্ষার জন্য করতে হবে, সেটা হলো আরেক ধরনের বিতর্ক। দুটো একাকার করলে কিন্তু হবে না। উত্তরটা দিয়ে যাই। স্যারের প্রশ্নের উত্তর দেন স্যার। আমি একটু ছোট করে এক লাইন একটু জানতে চাই যে স্যার, যদি এক্সপোর্টের বিষয়টি না থাকে তাহলে কি স্যার ফুলবাড়ি থেকে ওপেন পিট মাইনিং করে বা যেভাবে সর্বোচ্চ এক্সট্রা ফুলবাড়িতে ওপেন পিট মাইনিং এর যে বিষয়গুলো তিনটা এক্সপার্ট কমিটির বক্তব্যে আছে, জি। তাতে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার এবং আপনাদের কিন্তু ওই অঞ্চলটা, ফুলবাড়ি অঞ্চলটা কিন্তু শুধু কয়লা না, ওইটার মধ্যে কয়লা ছাড়াও আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস আছে আমাদের, অ্যাকুইফার খুবই রিচ, এবং সারফেস ওয়াটার এবং অন্যান্য আদার রিসোর্সেস আছে। মানে ধরেন আনিসুল হক সাহেব যদি ধরেন ব্যবসায়িক দৃষ্টিতে দেখেন বা কয়লার ব্যবসা থেকে দেখেন, তার মনোযোগের মধ্যে হয়তো শুধুমাত্র কয়লাটাই পড়বে, কিন্তু আপনি যদি কম্প্রিহেন্সিভ ওয়েতে দেখেন তাহলে সেখানে পানি সম্পদ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আবাদি জমি একটা গুরুত্বপূর্ণ। সুতরাং এটা ব্যালেন্স কিভাবে হবে সেটা কিন্তু ব্যবসায়িক ভাবে এই কাজটা করা যাবে না। এটা কারণ একটা- আমি কথাটা আমি ব্যাখ্যা করি যে স্যার, একজন ব্যবসায়ী হ্যাঁ। সেইখান থেকে কয়লা তুলে মুনাফা করতে চাইবে, কিন্তু শুধু মুনাফা করতে চাইলে যেটা হবে যে আপনি সোশ্যাল লস, এনভায়রনমেন্টাল লস, প্রাইভেট বেনিফিট, এই দুটো যদি আপনি যদি প্রাইভেট বেনিফিট এট দ্য কস্ট অফ সোশ্যাল লস হয়, তাহলে সেইটার যে দীর্ঘমেয়াদী ক্ষতিটা হবে সেটা পোষানো যাবে না। সেই জন্য আমরা যে জন্য বলি কয়লার ক্ষেত্রে আমরা জাতীয় সংস্থার কথা বলি, যে জাতীয় সংস্থা এবং ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টরা এসে আমাদের দেশে কয়লা সম্পদের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি সেটা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা কিন্তু বলি নাই যে কয়লা সম্পদটা মাটির নিচেই থাকুক, আমরা আচ্ছা। বলেছি যে স্যার, ব্যবহার এখানে আপনার পরিষ্কার বক্তব্য কিন্তু এটা পরিষ্কার। জাতীয় আমার সংস্থার বক্তব্য মাধ্যমে পরিষ্কার করি। বক্তব্য পরিষ্কার। এটা ব্যবসা দিয়ে হবে না। জি। প্রথমে আবার বলতে চাই যে এই মানে বিদ্যুৎ প্রকল্প রামপালে হলো না ভূপালে হলো এটা কিন্তু আমাদের বিবেচ্য বিষয় নয়, একদম না। ইটস নট দ্যাট যে আমরা রামপালের কথা বলছি, আমি বলছি বিদ্যুৎ কেন্দ্রের কথা, যেটা আমরা তৈরি করতে পারবো কিনা আদৌ। তার কারণটা রামপালে, এখানে আমি এই কথাটা বলছি যে ছবিগুলো দেখিয়েছি যে পৃথিবীতে অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো নদীর তীরে আছে, মাছ সম্পদ নষ্ট হয় না, যেগুলো ফরেস্টের কাছে আছে, ফরেস্ট নষ্ট হয় না, তার কয়টা আমি দেখিয়েছি, যেগুলো সিটির মধ্যে আছে, এবং এর একটাও মিথ্যা না। যদি সেই টেকনোলজি আমাদের দেশে করা সম্ভব হয় তাহলে রামপালে কেন, ঢাকা শহরেও করা সম্ভব, এবং সেটি ডেনমার্কের 3 কিলোমিটারের মধ্যে আছে। ঢাকা শহর দিয়ে শুরু করা উচিত। না, করা উচিত। ঢাকা শহরের পরিবেশ হলে তার চেয়ে খারাপ। হ্যাঁ। আমি কিন্তু ইকবালের সঙ্গে সম্পূর্ণ একমত। যে মিটিংটি করা হয়েছিল সেদিনও কিন্তু আমার যদ্দূর মনে পড়ে, আই এম নট অ্যাজ ওর মতো এত মনে রাখার ব্যাপার নেই, সবাই আমরা মোটামুটি হয়েছিলাম যে পরিবেশকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করে এই প্ল্যান্ট করা যাবে না, এবং পরিবেশ হবে আমাদের প্রথম, এবং এটাই রিজলভ হয়েছিল। আজকে যে কথাটা আমরা বলছি, দেখেন একটা স্টেটে কে রেসপন্সিবল পরিবেশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য? ডিওই রেসপন্সিবল, পরিবেশ অধিদপ্তর, একটি সাংবিধানিক সংস্থা। ইকবাল যদি বলে, যেটা আমি জানি না, আমার জানার বাইরে, যে এই পরিবেশের সংস্থাই বলছে যে তারা এতগুলো ভুল পেয়েছে, তাহলে রামপালে কেন? রামপালের চেয়ে আরো 40 কিলোমিটার বাইরে করা উচিত না? কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটাই মেজারেবল। আজকে আমরা গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করতে পারি যে গভর্নমেন্ট, তুমি কি আমাদেরকে মানে বোকা বানাচ্ছ, অথবা হোয়াট ইউ আর ট্রাইং টু সেল টু আস। এরকম অনেকগুলো আছে যে এই টেকনোলজি আছে যেখানে এটা কিন্তু অনেক রকমের বাজারে গুজব আছে। কিন্তু একটা হলো জন উচ্ছেদ অনেক বেশি হয়েছে, গভর্নমেন্ট বলছে হচ্ছে না, 145 জন। একটা হলো মাছ নষ্ট হচ্ছে, গভর্নমেন্ট বলছে আমরা সেই, মানে এই ছবিও প্রমাণ করে যে মাছ নষ্ট হয়নি। একটা বলছে নদীর নাব্যতা, গভর্নমেন্ট বলছে আমি সেদিন বলতে শুনেছি বোধহয় রিজনা আপাকে, যেটা লবণ চড়াই হলেও হতে পারে, গভর্নমেন্ট বলছে সেখানে ড্রাফট নেই। হ্যাঁ, তারপর বলছে যে বাতাস, এটাও আমি কালকে রাতে শুনেছি, বাতাস নষ্ট করবে। এটা সবারই কিন্তু এক ধরনের আমরা কিন্তু চার্জ করেছি গভর্নমেন্ট, সালফার ও নাইট্রোজেন। হ্যাঁ, সালফার ও নাইট্রোজেন, হ্যাঁ, বাতাস নষ্ট করবে। সরকার বলছে যে দক্ষিণ থেকে 9 মাস বাতাসে যায়, আর দক্ষিণ পূর্বে 3 মাস যায়। এগুলো প্রত্যেকটি কিন্তু এখনই চেক করা যেতে পারে, এবং যদি এটা না হয়, বলছে অ্যাসিড বৃষ্টি হবে না। কিন্তু স্থপতি ইকবাল হাবিব যে পয়েন্টটি ধরছিলেন যে সেটা তো আসলে বিবেচনা করে তারপর জায়গা অ্যাকোয়ার করতে হবে, আমি তো তাই আগে বলছি। জায়গা অ্যাকোয়ার করে এখানে আবার ওদের যুক্তি, মানে জি। আমি যদি হই, আমি যদি আজকে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করি জি। কোন একটা প্লেস, গভর্নমেন্ট প্রথমে আমাকে বলবে ডিওই এই জায়গা কি তুমি ওন করো কিনা। সো দেয়ার আর সো মেনি আর্গুমেন্টস। আমি কিন্তু না, আমি শেষ করি। আমি এখানে তার কথা বলছি না, আমি যেটা বলছি যে যেমন বলছে যে এখন কথা হচ্ছে যে শিপে করে নিতে, আমি শুনেছি কালকে রাতেই বোধহয় বলেছেন শিপে করে দিতে দুদিকের পরিবেশ নষ্ট হবে। কিন্তু আজকে যে টেকনোলজি বেরিয়েছে, আপনি মানে এমন ভাবে বক্সিং হয় সারা পৃথিবীতে হয়, কারণ সারা পৃথিবীতেই কয়লা ক্যারি হচ্ছে।
হ্যাঁ, যে ইউ উইল নট সি দ্য কয়লা বিফোর ইট গোজ টু দ্য চুল্লি। আমার মনে হয় আমার কথাটা কিন্তু আবার ক্লিয়ার। জি, আনিস ভাই। কথা হলো যদি এই টেকনোলজি থাকে সেটা সবখানেই সম্ভব, আর যদি এই টেকনোলজি না থাকে, আমার যদি মনে হয় যে- গভর্নমেন্ট এই ভুলগুলো করে থাকে, এখনই গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করা আমার উচিত, মনে হয় যে- করা আমার উচিত। মনে হয় যে পরিবেশ- এবং অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা আমার মনে হয় যে গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করে নাজেহাল করতে পারি। আমার মনে হয় যে পরিবেশ আন্দোলনকারীদের প্রধান যুক্তিটা এইটা যে সেই পরীক্ষাগুলি, সেই সমীক্ষাগুলি আসলে করা হয় নাই, বা যেই 59টি আপত্তি দেওয়া হয়েছে সেগুলি মিট করা হয় আজকে নাই। আমি আরেকটা কথা বলি, জি। আমার আসলে আমি জানি যে ইট ইজ ভেরি সেনসিটিভ, আমি জানি যে এই সেনসিটিভনেসের জন্য আমি হয়তো এই কথাগুলো বলা উচিত না, কিন্তু তবু আমি এসেছি। আমি মনে করি একটা ব্যবসায়িক নেতা আমাকে বানানো হয়েছিল বহুদিন, আমি মনে করি ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু কথা বলা উচিত। আজকে আমরা যেভাবে চলছি, আমরা কিন্তু দুই রাজনৈতিক দলের মতো করে চলছি, ঠিক আছে? মানে কেউ কারো মুখ দেখছি না, আমরা ওদেরকে বলছি, ওরা আমাদের বলছে। আমি আজকে অন বিহাফ অফ দ্য বিজনেস কমিউনিটি আমি প্রপোজ করতে চাই যে আপনারাই কিন্তু, আমরা প্রত্যেকেই চাই যে পরিবেশ থাকবে, কি বলে, এখানেও আমাকে ব্যবসাও থাকবে, ব্যবসাও থাকবে, পরিবেশও থাকবে, এবং এখানে শিল্পও আমাকে থাকবে। কিন্তু সবচেয়ে বেশি অ্যাওয়ার করেছে ইকবাল, আমি Right. সামনাসামনি বলি। রাইট। সুতরাং আমার প্রপোজালটা হলো আপনারা, না, এটা আপনার কথাটা এটা ঠিক নয় এই যে, কারণে যে স্যার, যখনই ব্যবসায়ীরা আমাদের সাথে কথা বলতে, যেমন ঢাকা ব্যবসায়ী চেম্বার, কথা বলবে না। না ঢাকা চেম্বার অফ কমার্স আমাদের সাথে কথা বলতে চেয়েছে, আমরা ঢাকা চেম্বার অফ কমার্সের সাথে গিয়ে আমাদের স্যার, আমাদেরকে- পুরো পজিশন স্যার, ব্যাখ্যা আপনার জিনিসটা আমি বলি, করেছি। স্যার, আপনি বলিনি, স্যার, আমি উনি- আমার কথাটা শেষ করতে দেন, এক জি, সেকেন্ড। জি। আমি বলছি যে সরকারও আমাদের বাইরের না, এই সরকারের সময় হবে না, হয়তো পরের সরকার আসবে, আরো এক সরকার আসবে, এরপরেও আগে প্ল্যান, জি। পাওয়ার প্ল্যান্ট হবে, আমাদের প্ল্যান করতেই হবে। আমরা যারা মানে ব্যবসায়ীদের- একমত হতে পারি না, ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বিষয়ে সঙ্গে আমার আপনার একটা বসার প্রশ্ন দরকার নাই আছে। কিন্তু। না না, আমরা বসে আপনি বসতে সরকারের কোনো সঙ্গে অসুবিধা নেই, বসেন। কথা বলতে সরকারের অসুবিধা সঙ্গে নেই। বসার ব্যাপারটা নিয়ে আমরা সরকারের আলোচনা সাথে করব। বসতে আমাদের কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, আমাদের একটা কিন্তু- বিরতি নিতে হচ্ছে, বিরতি নেয়ার পরে সরকারের সঙ্গে বসেন, আমরা আসানিস মনসুর, রাজনীতিবিদদের মতো আমি না আপনার করি। কাছে আসবো হচ্ছে যে একটি বিষয় এখানে প্রফেসর আনু মোহাম্মদ তুলেছেন, যে সেটি হচ্ছে যে শুধু ব্যবসায়িক বিবেচনায় বিষয়টি দেখা হচ্ছে কিনা। আপনি যদি একজন অর্থনীতিবিদদের বিবেচনায় আমাদের ফুলবাড়ি এবং অন্যান্য কয়লাগুলি কিভাবে তোলা যায় বা তোলা উচিত সেটা সম্পর্কে একটু মন্তব্য করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতি পর ফিরলাম আজকের বাংলাদেশে। আমি একটু ডক্টর আসানিস মনসুর আপনাকে খুব সংক্ষেপে জানতে চাইবো যে ব্যবসায়িক বিবেচনা বাদ দিলে, মানে অর্থনৈতিক বিবেচনায় কয়লা তোলার কি প্রক্রিয়াতে আমাদের দেশীয় কয়লাগুলি ব্যবহার করা যেতে পারে? দেখুন, যে কোনো সম্পদের আহরণ মূল উদ্দেশ্য কি? অর্থাৎ এটা থেকে একটা অর্থনৈতিক বেনিফিট ডিরাইভ করা। যদি আমার কোনো অর্থনৈতিক বেনিফিট না হবে, তাহলে আমি কেন সম্পদ তুলতে যাবো? মাটির তলে মাটিতেই থাকুক। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে স্টোন এজ কিন্তু শেষ হয় না বিকজ অফ শর্টেজ অফ স্টোন। সেম থিং, এনার্জি এজ কিন্তু শেষ হবে নট বিকজ অফ এনার্জি শর্টেজ, মানে আমাদের তেল শেষ হয়ে যাবে বা কয়লা শেষ হয়ে যাবে তাতে কিন্তু না, টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি আমার সম্পদ আহরণ না করি, ওটা কিন্তু মাটির তলেই থাকবে। ওটার ব্যবহার এই আমাদের এই বর্তমান মানে বর্তমান যে আমরা এবং আমাদের ছেলে মেয়ে বা তাদের ছেলে মেয়ে তারা কেউ ভোগ করতে পারবে না। কাজে এটাকে মনে রাখতে হবে যে এটা একটা সুযোগ, এবং এই সুযোগের সদ্ব্যবহারটা আমাদেরকে আমাদের এই সময় করে যেতে হবে। তা না হলে আগামী 40-50 বছর পরে এটা মাটির তলে হয়তো কেউ টাচ করবে না, বিকজ ইট ইজ সাচ এ ডার্টি একটা রিসোর্স। নাও কামিং টু দ্যাট, এই সম্পদ কিন্তু সবাই ব্যবহার করছে, প্রত্যেকটা দেশ, সব ধনী দরিদ্র সব দেশ ব্যবহার করছে, আমরা কেন? ফুল কমপ্লায়েন্স। এখন কথা হলো যে এটাকে আমাদেরকে ব্যবহার করতে হলে আমাদের এটার কস্ট বেনিফিটটা করতে হবে। অর্থাৎ সম্পদ আহরণ ফর দ্য সেক অফ আহরণের জন্য তো নয়, এটা তো আমাদের ব্যবহারের জন্য। এবং ব্যবহারটা কখনই হবে যখন এটা অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এটা কস্ট অফ প্রোডাকশনটা কি হবে, যদি কস্ট অফ প্রোডাকশনটা সঠিক হয়, এনভায়রনমেন্টকে ঠিক রেখে, ওয়াই নট, উই শুড ডু ইট অ্যান্ড ডু ইট ইয়েস্টারডে, আগামীতে না, গতকাল করা উচিত ছিল আমার মনে হয়। কোনো জায়গায়। হ্যাঁ, এবং সেটা বর্তমান জগতে যে কোনো টেকনোলজি আছে যেটা করা সম্ভব, কিন্তু কথা হলো এটা যে কস্ট। এখন আমি যদি একটা ফুল প্রুফ জিরো এমিশনে করতে চাই, আমার কস্ট হয়তো অ্যাফোর্ডেবল হবে না। এই জিনিসগুলোকে তো একটা থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস অ্যান্ড রিভিউয়ের মাধ্যমে করে জনগণের সামনে ক্রেডিবল ওয়েতে নিয়ে আসতে হবে। আমাদের প্রবলেম হলো সরকারের স্টাডিকে কেউ ক্রেডিবিলিটিতে দেখে না, কারণ সরকার চাপ সৃষ্টি করে একটা স্টাডি করে ফেলতে পারে। এবং সে একইভাবে আমাদের বেসরকারিও কিছু আছে যারা এমন সব স্টাডি নিয়ে আসে যেটাও ক্রেডিবল না। কাজে আমাদেরকে থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট রিয়েল ক্রেডিবল একটা স্টাডি করার দরকার, যেটা গ্রহণযোগ্যতা পাবে আমাদের সমাজে। ইকবাল ভাই, আমি ওই দিন শুনছিলাম যে প্রথম আলোর যে বিশেষ প্রতিনিধি নগর সম্পাদক আছেন অরুণ কর্মকার, উনি বলছিলেন যে রামপালে যে বিদ্যুৎ কেন্দ্রটি করা হচ্ছে সেটা হচ্ছে বাফার জোনের 14 কিলোমিটার বাইরে। বাফার জোনের ভিতরে অনেকগুলি সিমেন্ট কারখানা সহ অন্যান্য অনেক কারখানা আছে, সেগুলি পরিবেশে কতটা ক্ষতি করছে। আর
আরেকটি প্রশ্ন আপনার যুক্ত করতে চাই যে রূপপুরে আজকে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেইটা কতটা পরিবেশ বান্ধব, আপনারা তার সম্পর্কে কোনো কথা বলবেন কিনা? সবগুলি মিলে যদি আপনি খুব অল্প সময়ের মধ্যে আমি বলেন। মনে করি যে আপনার প্রশ্ন সাপেক্ষে আমি যা বলতে চেয়েছিলাম সেটি সাংঘাতিক যথার্থ। আমি আনিস ভাইয়ের বক্তব্যের সূত্র ধরেই বলছি যে আমাদের আসলে বিবেচনা করা দরকার যে আমরা কি সক্ষমতা, আমাদের কার্যকর সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প পেতে যাচ্ছে কিনা এবং আমরা সেটার জন্য প্রস্তুত কিনা, এবং সেটা যদি না হয়ে থাকে তাহলে আমরা প্রতারিত হব। এবং উনি অনেকগুলি এক্সাম্পলের মধ্যে বলছেন শহরের 3 কিলোমিটার, শহরের 5 কিলোমিটার। আসুন না দেখে আমরা ঢাকার চরিত্রটা। আমার এখানে 9টি হটস্পটের মাধ্যমে শুধুমাত্র আরএমজির মতো সামান্য টেকনোলজিক্যালি খুব বিরাট কমপ্লিকেটেড কিছু না, সেই শিল্প ব্যবস্থাপনার মধ্যে যদি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বা বর্জ্য দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আমরা কতটা সাকসেসফুল সেটা তাকিয়ে দেখি, সমস্ত নদীগুলি শেষ। আমাদের নদীগুলো এখন মৃত প্রায়। এই রকমের একটি সক্ষম শহরের এবং সক্ষম নগর ব্যবস্থাপনায় অথবা দেশ ব্যবস্থাপনায় আমরা প্রথমে তাপবিদ্যুৎ কেন্দ্র করতে চাইছি কয়লার ভিত্তিতে, তাও আবার আমার সবচেয়ে সেন্সিটিভ সংবেদনশীল জায়গার পাশে। এবং আমরা এখন আবার রূপপুরের মতো পারমাণবিক চুল্লি সমৃদ্ধ বিদ্যুৎ কেন্দ্র যেতে চাচ্ছি। আমি পরিষ্কারভাবে দুটো এক্সাম্পল এর সঙ্গে সাইড করতে চাই। একটি হচ্ছে গত মাসের শেষ পারমাণবিক ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জাপান বন্ধ করে দিল গত মাসে, এবং এই মাসে গত সপ্তাহে আরেকটি বিরাট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র চায়না বন্ধ করে দিল। কেন বন্ধ করছে বলে আপনি মনে করেন? এই জন্য বন্ধ করছে যে এই সমস্ত অত্যন্ত জ্ঞানে বিজ্ঞানে অনেক উন্নত, অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী দেশগুলো অনেক আগে ওগুলো করতে গিয়ে আলটিমেটলি তার ফল ভোগ করেছে। ফুকুশিমার ঘটনার পর জাপান যেখানে নিজে, এবং কতটা জাপান সক্ষম, যারা জাপানে একবার ভিজিট করেছেন তারা জানেন ট্রেন 1 মিনিট দেরি করে না কখনো, এবং 15 সেকেন্ড দেরি করলে একটা স্লিপ ধরিয়ে দেয়, যাতে অফিসে গিয়ে সেটা জমা দিয়ে আপনি লেট হিসেবে মকুব পেতে পারেন। সেই দেশ এই ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পরে আমাদের মতো দরিদ্র দেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে কতটা আমরা ব্যবস্থাপনার মধ্যে আছি, সেই জায়গায় এই সমীক্ষা ভিত্তিক যথার্থ কার্যক্রম না করে এই ধরনের প্রকল্পের মধ্যে যাওয়া, এটি কতটা যুক্তিসঙ্গত আমি বলতেই চাই না। আমি শুধু এতটুকু বলবো যে প্রকল্পগুলির উদাহরণ দেখিয়েছেন, সেই প্রকল্পের প্রতিটা দেশ তার প্রকল্পগুলোর পরবর্তী কার্যক্রম যথার্থভাবে ব্যবস্থাপনায় সক্ষম। আমি একটা এক্সাম্পল দিয়ে শুধু আমার এই প্রসঙ্গের এই পর্যায়ে কথা শেষ করব। হাতির ঝিলের মতো একটি প্রকল্প আমরা করেছিলাম, আমি যুক্ত ছিলাম সেখানে। আজকে তার ব্যবস্থাপনা না করার কারণে, কারণ আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে আবারও অত্যন্ত হীন, সেই কারণে আজকে হাতির ঝিলে দুর্গন্ধ যাওয়া যাচ্ছে না। আমি শুধু এতটুকু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার নিরিখে আমাদের বিবেচনা করা প্রয়োজন। উত্তরণের উপায় হচ্ছে আগে আমাদেরকে সক্ষম হতে হবে আমাদের অন্যান্য কার্যক্রমের মধ্যে দিয়ে ঢাকার চারপাশে যে শিল্পগুলো রয়েছে সেইগুলোর বর্জ্য ব্যবস্থাপনা। মানে আমরা সক্ষম হতে পারবো কি, মানে এনার্জি ছাড়া এরকম মনে হচ্ছে? মানে শেষ উত্তরটা দেই, আমরা সত্যিকার অর্থে কোন ধরনের শিল্পায়ন এবং বিদ্যুতায়নের বিরুদ্ধে নই। আমরা সক্ষমতা নির্ভর, সমীক্ষা নির্ভর, যাচাই বাছাই নির্ভর, এবং যে কথা অর্থনীতিবিদ স্যার আমাদেরকে বললেন, আমি শুধু সেখানে জোর দিতে চাই। সমস্ত কিছু করে যদি দেখি তারপরে এটি ওই জায়গায় লাভজনক, তবে ওইখানেই হোক। যদি ওইখানে লাভজনক না হয়ে অন্য কোথাও হয়, তবে সেটা বিবেচনা করার অন্তত আপনার দৃষ্টি আকর্ষণ করছে যে উনি বলছেন যে উনি আসলে জায়গাটা ওনার বিষয় না, উনি বলছেন যে এটা সঠিক সমীক্ষা হওয়ার পরে, যেটি আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে এটা শুনি যে আপনার অবজারভেশন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব আনিসুল হক, আপনি জানেন যে ইকবাল হাবিব বলছিলেন যে আমরা ম্যানেজ করতে পারি না, এবং যে সমীক্ষায় যে শর্তগুলি দেওয়ার কথা ছিল সেগুলিও আমাদের সংখ্যাটা কোথায় জানেন? দেশের ডেভেলপমেন্টের জন্য ইলেকট্রিসিটি লাগবেই। আবারও বলি, রামপাল ইজ নট দ্য ইস্যু। রামপাল একটা মানে ইজ নট দ্য বিবেচ্য বিষয়। বিবেচ্য বিষয় হলো আমাদের বিদ্যুৎ পাবো কিনা। আজকে যে কমপ্লায়েন্সের কথা আমরা বলছি, প্রাইভেট সেক্টরে করছে। বাংলাদেশের যে ঘনবসতিপূর্ণ এলাকা, একটি এলাকায় যদি গাছ ক্ষতিগ্রস্ত হয় এই বিদ্যুতের জন্য, মাছ ক্ষতিগ্রস্ত হয়, সে এলাকায় মানুষও ক্ষতিগ্রস্ত হবে। আজকে হবে তো বাংলাদেশের
যদি ঘনত্ব বিবেচনা করেন, আমার একটা ম্যাপ আছে এখানে দেখাতে সময় নেই হয়তো, ঘনত্ব বিবেচনা করলে দক্ষিণের ওই জায়গাটিতে ঘনত্ব সবচেয়ে কম, কিন্তু এই ঘনত্বে বাঘের বাংলাদেশে ভয়ে। হ্যাঁ বাঘের ভয়। হ্যাঁ এই ঘনত্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় তাহলে তো মানে এই 100% কমপ্লায়েন্ট ছাড়া সম্ভব না। এবং আমরা যেভাবে কথা বলছি এখানে, বা আমাদের যে এরকম একটা ইমপ্রেশন হচ্ছে যে ডিওই পরেই পারমিশন দিয়েছে, তাহলে এই ডিওই এর উপর ভরসা করা যাবে না, একটা সাংবিধানিক সংস্থা। তাহলে কার উপরে ভরসা করে এই অর্ডার হবে এবং কার উপরে ভরসা করে এই পাওয়ার প্ল্যান্ট গুলো হবে? আচ্ছা, আজকে আমি যদি একটু বলি। আজকে আবারও বলি, যদি আমরা লোকাল কয়লা আজকে 30 বছর করতে পারতাম, এটা হয়তো হতো না ইম্পোর্ট কয়লার জন্য, এবং লোকাল কয়লা করলে সেই এলাকার পাশে আমরা করতে পারতাম, সেটা আমরা সবাই জানি। আজকে ইম্পোর্ট কয়লা করলে কোন এলাকায়, এমন কোন এলাকায় আছে যেখানে 20-30 হাজার ইন দ্য লং রান 20-30 হাজার মেগাওয়াট করে মানে এত কমপ্লায়েন্স যদি করতে হয় তাহলে হবে কি আদৌ? এবং এই একটি কারণে কিন্তু আমি এই প্রপোজালটি করেছিলাম যে আজকে এখানে এভাবে বলার স্বার্থটাই হলো যে আমরা চাই এনারা যারা কনসার্ন, সরকারের যারা কনসার্ন, উনি বলেছেন যে উনি বসেছিলেন, আবারও বসেন আপনারা, যদি প্রয়োজন হয় আমরা যারা এর মধ্যে স্টেক হোল্ডার, ব্যবসায়ীদের একটা স্টেক তো আছেই যে ডেভেলপমেন্টের সঙ্গে সবার মতো করে জড়িত, উই উইল ক্রিয়েট দ্য প্ল্যাটফর্ম। প্রফেসর আনোয়ার, ঠিক আছে, আমরা বসতে রাজি আছি। আপনি সরকারকে বলেন এই রামপাল এই প্রকল্পটা স্থগিত রাখুক, এত বিতর্কে না, আমি তো আলোচনা হোক। সরকারের কে, আমরা এটা না, এটা ব্যবসায়ীদের পাবলিকলি পক্ষ- টেলিভিশনে ব্যবসায়ীদের করতে পক্ষ পারি। থেকে, হ্যাঁ, ব্যবসায়ীদের সেটা পক্ষ থেকে বলেন, আপনি ব্যবসায়ী সংগঠন বলবে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন যদি ধরেন কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনটা তো না, বিদ্যুৎ উৎপাদনটা হচ্ছে মুখ্য। সুতরাং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা বড় জায়গা আমাদের এখন পর্যন্ত গ্যাস, এবং সেই গ্যাসের একটা বিশাল সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে গ্যাস নিয়ে যে সমস্ত নীতিমালা তৈরি হয়েছে, এবং প্রথম দিকে যখন গ্যাস এক্সপোর্ট করার জন্য চেষ্টা হচ্ছিল, এটা ব্যবসায়ীদের সম্পর্কে এটা আমি ঠিক বুঝতে পারি না এটা কি কারণে, যে গ্যাস রপ্তানি যখন করার চেষ্টা করছিল বিভিন্ন মহল, তখন ব্যবসায়ীদের দিক থেকে কিন্তু গ্যাস এক্সপোর্টের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। অথচ সেই সময় যদি গ্যাস এক্সপোর্টটা হতো তাহলে একটা দুটো কোম্পানি কিংবা তাদের এখানে যারা লোকাল পার্টনার তারা হয়তো লাভবান হতো, কিন্তু সমগ্র শিল্প খাত, ব্যবসায়ী খাত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতো। আজকে লোডশেডিং ডাবল থাকতো। সেটার জন্য কিন্তু আন্দোলন করতে হলো, এটা কিন্তু সরকার অটোমেটিক্যালি করেনি। এবং পরবর্তীকালে আমরা যেটা বলতে চাই যে বঙ্গোপসাগরে এখন গ্যাস নিয়ে যে সমস্ত চুক্তি হচ্ছে, এই গ্যাস সম্পদ কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগবে না যেভাবে চুক্তি হচ্ছে। এটা নিয়েও কিন্তু ব্যবসায়ীদের মুখ থেকে আমরা কোনো কথা শুনি নাই। তার মানে যে সমস্ত আমাদের প্রাইমারি ফুয়েল, তার প্রধান একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ, বাংলাদেশ একটা বিশেষ ধরনের সুবিধাপ্রাপ্ত অবস্থান, যে সেখানে একটা গ্যাসের একটা বড় জায়গা আছে যেটা থেকে সমস্যা কম, পরিবেশগত ঝামেলা কম, সৌরশক্তি একটা বড় জায়গা আছে। সেই সমস্ত যে প্রাতিষ্ঠানিক স্যার একটা এখানে একটা সক্ষমতা বিষয় তৈরি হচ্ছে যে, করা। স্যার আমি যতটুকু হাইড্রোকার্বন বুঝি যে কয়লা থাকা সত্ত্বে গ্যাসটা ব্যবহার করে মানুষ পরে, কয়লা আগে ব্যবহার করে, কয়লা কয়লা সে- ব্যবহার করা হচ্ছে আগে, হ্যাঁ, যেহেতু সেটা কারণ আপনি হচ্ছে গ্যাস যেহেতু বাংলা- ক্লিনার আপনি- ফুয়েল। আপনি কোন ধরনের দেশে আমরা বসবাস করি, না, পৃথিবীর সেখানে কোন জায়গাতেই- জনবসতি, পানি সম্পদ সমস্ত কিছু বিচার বিবেচনা করে, আমাদের ধারাবাহিকতা বিবেচনা করে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনটা আমাদের জন্য খুবই চিপ হয়েছে, এবং অনেক ধরনের জটিলতা থেকে আমরা মুক্ত না, হয়েছি। সেটা হয়। কয়লা থেকে সেটা হয় নাই, কয়লা থেকে হয় নাই, সেটারও বাস্তব কারণ আছে। কারণ আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচার, আমাদের পানি সম্পদ, এগুলো বিবেচনা করে আপনার করতে হবে। আপনি তো মানুষ এবং সম্পদ বিবেচনা করতে হবে। সুতরাং সেই হিসাবে জাতীয় সক্ষমতার কথাটা যেটা ওনারা বলেছেন, জাতীয় সক্ষমতা কিন্তু জাতীয় সক্ষমতা ফান্ডামেন্টাল, কিন্তু জাতীয় সক্ষমতা অটোমেটিক্যালি আসে না, আকাশ থেকেও কারো পড়ে না। অন্যান্য যে সমস্ত দেশ সক্ষম তারা আকাশ থেকে পায় নাই। জাতীয় সক্ষমতার প্রি কন্ডিশন হচ্ছে যে আপনার পলিসিটা ঠিক করতে হবে। সেই পলিসি ঠিক করার জায়গা থেকে স্যার, আমি যারা তো- private আমি sector তো- করছে তাদের জন্য আমি তো- আপনারা কি বলবেন? আমি তো জনাব আহসান এচ মুন্সির প্রাইভেট কাছে- সেক্টরে কি করছে? কয়লার বিদ্যুৎ তো অনেক হবে, হ্যাঁ, সেগুলো তো এক একটা প্রকল্প আসছে, প্রকল্প বয়স কথাবার্তা, কিন্তু জি। আমি মানে তো সেগুলো কয়লা আপনারা থেকে- মনিটর করবেন যে না, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে না এরকম কোনো পজিশন তো আমরা নিচ্ছি না। জি, মানে আমি তো- যেভাবে আমি তো- পজিশনটা হচ্ছে তাহলে বিদ্যুৎ উৎপাদন আমি করা তো আসলে আসানের ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি আমি তো ডক্টর আসান অবশ্যই। এচ মনসুরকে শুনি। না, আমি বলছি যে ব্যবসায়ীরা যেখানে গ্যাস একটা হিউজ রিসোর্সেস আমাদের, স্যার, আগামী সেটা আপনি- 5-7 বছরও গ্যাস আসবে না। সেটা এক্সপোর্ট করার ব্যবস্থা যখন হয়েছে সেটা তো তখন পুরনো আপনারা কথা। বিরোধিতা করেন নাই। সেগুলো পুরনো কথা, স্যার। এখন আজকে- যখন বিদেশি কোম্পানি হাতে জি, যাচ্ছে জি, তখন আপনারা জি, বিরোধিতা ডক্টর আসান এচ করছেন মনসুর, না। আপনি কি আমার মনে হয় আমরা আপনারা একটু বিদ্যুৎ চাচ্ছেন, এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে আমাদের চিন্তা করা উচিত। দুনিয়াতে আমি একটা ফ্যাক্ট বলি, কোনো প্রোডাকশন শেয়ারিং এগ্রিমেন্ট নাই উইথ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, জি। যেখানে এক্সপোর্টের প্রভিশনটা রাখা নাই। সব জায়গায় আছে, আপনি দেখুন যে নিষিদ্ধ আছে, সব জায়গায় না, নিষিদ্ধ না, সব জায়গায় প্রভিশনটা আছে। নিষিদ্ধ না, আছে। নিষিদ্ধ না, আছে। 2 নম্বর,
কিন্তু এটা ব্যবহার করা হয় কখন? যখন যখন কারণ দেশে তার আমি demand বলি, থাকে না। কারণ First মাল্টিনেশনালের কাছ right থেকে যখন আমাকে কিনতে হবে, আমাকে কিন্তু ওয়ার্ল্ড প্রাইসে কিনতে হবে। কারণ তার জন্য কিছু আসে যায় না, সে আমেরিকার কাছে বিক্রি করুক না বাংলাদেশের কাছে বিক্রি করুক, বাংলাদেশ ওটা কিনে নেবে তার কাছ থেকে ন্যায্য মার্কেট প্রাইসে। এখানে তার তো কিছু আসে যায় না, এবং সে তো আমার কাছে বিক্রি করবে। সে যত কাছাকাছি বিক্রি করতে পারে তার তত সুবিধা। ততই সুবিধা, আমারও সুবিধা, তারও সুবিধা। কাজে এটা একটা নন ইস্যু, এটা কোনো ইস্যুই না। আর 2 নম্বর হচ্ছে যেটা আপনি গ্যাস সম্পদটা আপনি আপনার কাজে লাগলো না, দেশের আমার কাজে অবশ্যই কাজে লাগবে লাগলো না, এটা আপনার জন্য কোনো ইস্যু না। না। আমার please, priority না, first না, হবে না, country, যদি please, country যদি আপনি না জানে কথা বলবেন না। আমাদের বর্তমানে যে গ্যাস আছে 10 বছরের গ্যাস আছে, এটা রপ্তানি করার কোনো প্রশ্নই উঠে না। আমাদের যদি 50 বছরের বেশি থাকতো, আমি আমরা বঙ্গোপসাগরে রপ্তানি আপনি চিন্তা গ্যাস করতাম। এক্সপোর্ট করার কথা আচ্ছা, যখন উঠেছিল, আপনি একটা কথা বলে শুনুন। তখন আপনাদের প্রতিষ্ঠান গ্যাস এক্সপোর্টের পক্ষে প্রচুর লবিং করেছে। আমাদের কোনো প্রতিষ্ঠান সেই ছিলই সময় না তখন। হ্যাঁ, আচ্ছা, শুনুন, আমরা যে 5 সমস্ত বছর ধরে এখানে প্রতিষ্ঠানে- আসছি ঢাকাতে। যে সমস্ত প্রতিষ্ঠানে কাজ করতেন সেই সমস্ত প্রতিষ্ঠান প্রচুর লবিং করেছে। শুনুন। সেই সময়ে ব্যবসায়ীরা কেন সেটা বিরোধিতা করে নাই? শুনেন, আমি একটা এটা কথা আমি বলি। প্রশ্নটা করেছিলাম। বর্তমানে আমি তখন আমাদেরকে ব্যবসায়ী নেতা ছিলাম, আমাদেরকে বলতে বুঝতে পারবো। হবে দুটো জিনিস। আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে বাংলাদেশ গ্যাসে ভাসছে। হ্যাঁ, এটা কারা আমরা কি দিয়েছিল? সবাই জানি? কারা দিয়েছিল বলেন তো? আমাদের বিপি, আমাদের যারা গ্যাসের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার দিয়েছিল। আপনি আমলা কি মনে দিয়েছিল, করেন? কয়েকজন আমলা, আপনি বলেন কয়েকজন আমরা বলতে consultant, আমাদের জাত ভাই থাকে। ওয়ার্ল্ড ব্যাংক, আচ্ছা শুনেন, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংক এসে কি এটা assess করে নাই? না, না, এই সমস্ত ইউএস এমবাসি, আচ্ছা শুনেন, এরা দিয়েছিল। আমি যেটা বাংলাদেশ বলতে গ্যাস। আমাদেরকে চাচ্ছি, শেষ করতে হবে। আমি যেটা বলতে না, চাই, এই যে আর কথাবার্তাগুলো শেষ কোনো সেটা হলো অ্যাকাউন্টেবিলিটি নেই, আমাদের সেটা একটা বর্তমানে গ্যাসের সরবরাহ আছে 10 বছর। আমাদের গত 20 বছরে কোনো খনি আমরা পাই নাই। আমরা যদি গ্যাস সম্পদকে আমরা নষ্ট করতে চাই, এই সিএনজি করে আর এটা করে, এটাকে প্রপার প্রাইসিং না করে, উনি যেটা বললেন যে গ্যাস তো সবচেয়ে সস্তা, আমরা তো সস্তা করে রেখেছি, আমরা তো গ্যাসের প্রকৃত মূল্য দিচ্ছি না। তার মানে আমাদেরকে আসলে কয়লা তো যেতেই সস্তা হবে, কয়লা। আমাদেরকে শেষ করে দিতে হচ্ছে। প্রকৃত আমি সস্তা এইভাবে- হচ্ছে কয়লা। যে আমরা কিন্তু সেটা ব্যবহার করতে রাজনীতিবিদদের মতো দুই পথে হাঁটছি। আমরা এই দেশের স্বার্থে, ইকোনমির স্বার্থে না, এবং খালেদ, কয়লার সর্বোচ্চ খালেদ, together। কয়লায় যেতেই হবে এই কথাটা বললে তো কথাটা কনক্লুশন যেতেই হবে, জি। কিন্তু কথাটা সঠিক যেতেই হবে মানে কি? মানে আপনি গ্যাসটাকে তো আপনি অন্যদের হাতে তুলে দিতে পারবেন না, গ্যাসটাকে গ্যাস অন্যদিকে কেউ এটা বলছে না, নিয়ে আমরা না, আপনি চুক্তি করে ফেলছেন। এটা নিয়ে আমরা একটা আলাদা অনুষ্ঠান করবো, স্যার। আমরা- আপনি চুক্তি করে ফেলছেন যাতে আমরা- আমরা- আজকে আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে, শেষ করে দিতে হচ্ছে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। না, এটা